মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, আপিল শুরু আজ। ফেনীতে বেগম জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী। দ্বৈত নাগরিকত্বে জামাতের 2 প্রার্থীর ফর্ম বাতিল। মনোনয়ন যাচাই, ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। একটি মহলের ইন্ধন দেখছে জামাত। তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখবে বিএনপি। তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বিএনপি ক্ষমতায় গেলে সমাধানে কাজ করার আশ্বাস। শেষের পথে, জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন। আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত 2 দলই। শিগগিরই চূড়ান্ত হচ্ছে 300 আসনে একক প্রার্থী। এবং নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দী শিবিরে প্রেসিডেন্ট মাদুরো। সোমবার তোলা হবে আদালতে। আরও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে, হুঁশিয়ারি ট্রাম্পের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। আজ থেকে শুরু হবে আপিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে বিএনপির বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 এবং কুড়িগ্রাম 3 আসনে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা 1842, বাতিল হয়েছে 723 জনের মনোনয়ন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ছিল নেতাকর্মীদের ভিড়। প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বাঁধভাঙ্গা উল্লাস সমর্থকদের। রোববার সকালে চট্টগ্রামের 6টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়। 1% ভোটের স্বাক্ষর না থাকায় চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে। ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে মনোনয়নপত্র স্থগিত করে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনার মনোনয়ন প্রক্রিয়ার যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। ফেনী 1-এ আমাদের মনোনয়নপত্র দাখিল হয়েছিল 10 জনের, সেখান থেকে 6 জনকে গ্রহণ করা হয়েছে, বাদবাকি 4টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের 8 ও 9 আসনের 17 প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে 6 জনের মনোনয়ন। ধর্ম, বর্ণ, দলমত সকলের সহযোগিতা কামনা করি। সকলকে নিয়ে সম্প্রীতির ঈশ্বর গ্রহণ করতে চাই। মানুষ এখন ইভ্যালুয়েট করতে পারে আসলে কারা বাংলাদেশে আগামীর সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দিতে পারবে। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুড়িগ্রাম 3 আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র বাতিল করা হয়। 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামাত। একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিলের অভিযোগ করেছে দলটি। এদিকে কিছু আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই ইসি পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রোববার বিকেলে বৈঠকের পর সন্ধ্যায় বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এনসিপির ব্রিফিং। আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি। সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আইনের ফাঁকফোকর দেখিয়ে জাতীয় পার্টিকে ভোটে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। কিছু আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ইসি পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেন তিনি। জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আচরণ দেখেছি। দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা হয়তো এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হতে পারে না, কিন্তু তারপরেও
তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিচার, সংস্কার এবং দেশের সার্বিক পরিস্থিতিতে জামায়াতের সাথে এনসিপির জোট নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেও জানান তিনি। আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি। এদিকে রোববার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তুচ্ছ কারণে দলটির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্য প্রমাণ, কাগজপত্র দাখিলের পরও একটি মহলের ইন্ধনে প্রার্থিতা বাতিলের অভিযোগ তোলা হয়। এমন কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় উল্লেখ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয় বিবৃতিতে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। আসন সমঝোতা ও জোটে নতুন দল যুক্ত করা নিয়ে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের টানাপোড়েন এখন শেষের পথে। দূরত্ব ঘুচিয়ে 11 দলীয় জোটের বৃহত্তর স্বার্থে একে অপরকে ছাড় দেওয়ার কথা বলছেন দল দুটির নেতারা। তারা জানান, জোটের পক্ষ থেকে শিগগিরই 300 আসনেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও আশাবাদী দল দুটির শীর্ষ নেতারা। শফিক মুন্সির রিপোর্ট। এখানে এটা ফাইজলামি নাকি? যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চায় বের হয়ে যাবে। কাছে ছিল কদিন আগেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের টিকে থাকা নিয়েই সংশয় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। জাতীয় জীবনের একটি কঠিন নির্বাচন সামনে রেখে 8 থেকে 10, তারপর 11 দলীয় জোট গঠন হলেও 300 আসনে একক প্রার্থী দেয়া এখনো সম্ভব হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বেশিরভাগ আসনেই ফর্ম জমা দেন জোটভুক্ত দলের একাধিক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতেই টানাপোড়েনের শুরু। জামায়াতকে ইঙ্গিত করে অভিযোগের তীর ছোড়ে ইসলামী আন্দোলন। তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের। শিগগিরই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান দল দুটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা। জনগণও চায়, রাজনৈতিক দলগুলিও চায়। যেহেতু সবার আগ্রহ আছে, আশা করি ইনশাল্লাহ ভাঙবে না। 3-4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়া সম্ভব এবং হবেও বটে, এটাই মনে করি। সর্বোচ্চ আসনে আমরা বিজয়ী হতে চাই, সুতরাং আসনের সংখ্যার চেয়ে যাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন করে সিলেকশন করব আসনগুলো, প্রার্থী এমন করে দেব যে তিনি যাতে এখানে উইন করতে পারে। সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও জানান নেতারা। কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকেও যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ 5টি যাকে চলে গেছে, বাস যা চলে গেছে, এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। বড় ভাই সুলভ কোনো আচরণ কেউ করছেন না, আমরা তো না, আমাদের ধারণা মতো কেউ করছেন না। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। ঐক্যবদ্ধ থাকলে 11 দলীয় জোটের নির্বাচনে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী নেতারা। জনগণের যে অবস্থায় তাতে এই জোটকে ইনশাআল্লাহ জনগণ ভোট দিবে বলে আমি মাঠ পর্যায়ে দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভালো নির্বাচন করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার বিকেলে কক্সবাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। রোহিঙ্গা ক্যাম্পগুলো ভোটের আগে ও পরের কয়েকদিন সিল করে রাখার নির্দেশনা দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটে অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, উদ্বাস্তু সমস্যা। কক্সবাজারের এদিক দিয়ে আপনার অস্ত্র চোরা কারবারির ব্যাপার আছে, মাদকের ব্যাপার আছে, আমাদের সমুদ্র বাউন্ডারি আছে, সেখান দিয়ে অবৈধ চলাফেরার ব্যাপার স্যাপার আছে। এগুলো যাতে কোনোটাই
নির্বাচনকে ব্যাহত করতে না পারে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পরিবেশের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করা হয়, এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে গুলশানে বৈঠকে বেসরকারি খাতের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। ৮ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ২-১ দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। বেগম জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির দলীয় শোক, একই সঙ্গে চলমান আছে নিয়মিত কার্যক্রম। রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এ সময় প্রায় ২.৫ ঘণ্টা ব্যাপী তাদের বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরে ব্যবসায়ীরা জানান, বিদ্যমান জটিল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে। যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে। বৈঠকের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এদিকে বিকেলে গুলশানে দলের নির্বাচন পরিচালনার জন্য নতুন কার্যালয়ে সংশ্লিষ্ট কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে, কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। এদিকে সিলেটে আলাদা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ২-১ দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। চেয়ারম্যান দেশের বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা ২-১ দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা সঠিক সময়ে নির্বাচন হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বলেন, ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। এবার প্রথম বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। মৃত্যুর পঞ্চম দিনেও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন সংগঠন থেকেও শ্রদ্ধা জানাতে আসেন নেতারা। দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও দেশের মানুষের প্রতি বেগম জিয়ার যে মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা ইতিহাসে বিরল, বলছেন সর্বস্তরের জনতা।
বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পঞ্চম দিন। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে শুরু করে সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও জিয়ারতের মাধ্যমে শোক মেটানোর চেষ্টা অনেকের। সমাধিস্থলে এসে তাকে সম্মান জানানো, এক পলক দেখে নিজেকে তৃপ্ত করা। ওনার জানাজা আসতে পারেনি, কাজের ব্যস্ততা ছিল এই কারণে আসতে পারেনি, এই জন্য পঞ্চম দিনে আজকে ওনাকে স্মরণ করলাম। আর এই জায়গায় আমি জানাজাতে অংশগ্রহণ করেছি এবং আজকে আমি তার কবর জিয়ারতের জন্য আবার আসছি। আমি এমনি কোনো রাজনীতিবিদ না, কিন্তু উনিকে ভিত্তি হিসেবে পছন্দ করি। উনি আমাদের দেশকে যেভাবে আপনি পরিচালনা করেছেন, এরকম ভাবে আমার মনে হয় গত 100 বছর আর কেউ পারবে না। ওই দিনে জানাজায় থাকতে পারে নাই, আমার ভিতরে আমার মনে একটা আবেগ কাজ করেছে। সেই আবেগের তাড়নায় আমি আমার ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ সমিতির লোকজনকে নিয়ে আজকে আমি জানাজায় এসেছি। এদিন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা। সকালে শ্রদ্ধা জানায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল দেশ নয়, পুরো এশিয়া হারিয়েছে একজন নারী নেতৃত্ব। দেশের মানুষের প্রতি তার মমতাবোধ থেকে তরুণ প্রজন্মের শেখা উচিত বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ডক্টর মোর্শেদ। আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারো প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। এছাড়াও বিএনপির পক্ষ থেকে দেয়া 7 দিনের শোকের অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে চলে দোয়া অনুষ্ঠান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 1250 টাকার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকায়। নৌরাজ্যের মধ্যেই ফের বাড়ল দাম। নির্ধারিত দরে পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না বিইআরসি। পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে একথা জানান কমিশনের সদস্যরা। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। কমিশনের তথ্য মতে 1913টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগে সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কমিশন সদস্যরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে অনেকগুলো গুমের সরাসরি নির্দেশদাতা। প্রথমবার এজলাসে বসে মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আর বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এদিকে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পর রোববার প্রথম এজলাসে বসেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনায় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িয়েছেন। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান তার। বিচার বিভাগের সর্বত্র শৃঙ্খলা প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হবে বলে আমি মনে করি। আপনি আপনার পবিত্র চিন্তা, দৃঢ় দৃষ্টিভঙ্গি, অনমনীয় সততা ও অযুত সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে তার সঠিক গন্তব্যের পথে পরিচালনা করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করা না গেলে মামলার জট কমবে না বলে জানান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন। আমরা প্রধান বিচারপতি, আমরা যদি দুর্নীতি দূর না করতে পারি, উচ্চ আদালতের মাননীয় বিচারপতির মধ্যে, আইনজীবীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, নিম্ন আদালতের বিচারকদের মধ্যে এবং কর্মচারীদের দুর্নীতি দূর না করতে পারলে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আমার হতাশ হয়ে যাবে। এদিকে মামলার জট কমিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। I express my gratitude to all of you for being present here on this chilly, windy morning. I seek your prayers and blessings for properly discharging this onerous duty and responsibility that has been cast upon you.
এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। তিনি প্রধান বিচারপতির সংবর্ধনায় যোগ দেননি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অনৈক্যে দেশের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন এই ঝুঁকি কমাতে পারে বলে মনে করেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় নিরাপত্তা ঝুঁকি শীর্ষক আলোচনা সভায় তারা বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে বাড়াতে হবে মিলিটারি সিভিল কোঅপারেশন। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, ওসমান হাদি হত্যা সহ বিভিন্ন ঘটনার মধ্যেই জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। আঞ্চলিক সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা সভা ভয়েস ফর রিফর্ম ও গবেষণা প্রতিষ্ঠান ব্রেইনের। তার ইম্প্যাক্টগুলো কি এগুলো আমাদের কনসিডার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গণতন্ত্রের অনুপস্থিতি জাতীয় নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াতে পারে। গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তিটা হচ্ছে সামাজিক সংহতি। ওই জায়গাটা যদি আমরা একমত না হতে পারি, সারাক্ষণ যদি আমরা এক ধরনের কনফ্লিক্টের মধ্যে থাকি, ছোট ইট উইল ইভেনচুয়ালি লিড আস টু এ বিগার ক্রাইসিস অফ সিকিউরিটি। পলিটিক্স যদি আপনি ঠিক করেন, তাহলে আপনার এই যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সমস্ত থ্রেট, সেগুলি আপনার অনেকটা দূরীভূত হবে। সেই জন্য আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দরকার। আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে এই নির্বাচনটা হয়তো যে জাতীয় নির্বাচন আমরা আশা করছি সেই জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে। অ্যান্ড আই হোপ আই অ্যাম রং। আমার মনে হয় বাংলাদেশ একটা ম্যানেজড নির্বাচনের দিকে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তা মানে সেনাবাহিনী এমন সেকেলে ধারণা থেকে বেরোতে হবে, বাড়াতে হবে মিলিটারি সিভিল কোঅপারেশন। আপনি এখানে পলিটিক্যাল ডিস্টারবেন্স দেখেন, ইন্ডিয়া কিভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন করে যাচ্ছে। আমাদের 12টা বাজে দিচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, উল্টাপাল্টা বলে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট। ক্রেডিবল ডিটেনস হলো প্রথমে আপনার পলিটিক্স, কোর ভ্যালুগুলো ঠিক করতে হবে, ইকোনমি ঠিক করতে হবে, ইনস্টিটিউশন ঠিক করতে হবে, মিলিটারিকে ঠিক করতে হবে, ইন্টেলিজেন্সকে ঠিক করতে হবে, মিডিয়াকে ঠিক করতে হবে। আমরা আসলে ঠিক পথেই যাচ্ছি এবং গণতন্ত্রই সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ। এবং যে সামনের যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নিরাপদ, স্থিতিশীল, শক্তিশালী বাংলাদেশ গঠনের দিকেই সামনের দিকে এগোচ্ছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক নীতি কৌশল নিয়ে কাজ করা দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। ডেমোগ্রাফিক এন্ড স্ট্র্যাটেজিক হাব অফ আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 1 মাসের কিছুটা বেশি, কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি বলে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের জন্য দেশে গ্রহণযোগ্য পরিবেশ রয়েছে, তবে আইন শৃঙ্খলার কথা বলে একটি মহল নির্বাচন নিয়ে ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। গণভোটের প্রচার প্রচারণা জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা। গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হয়েছে। চরমপন্থী জলদস্যু সহ সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনায় র্যাবের ভূমিকা তুলে ধরতে রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব।
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সংস্থাটির মহাপরিচালক। এই মামলায় যে মূল আসামি ওসমান হাদি হত্যার মূল আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, অবস্থান শনাক্ত করতে পারলে বিভিন্ন উপায়ে তাদের ফেরত আনা সম্ভব। কথা বলেন দীপু চন্দ্র দাস হত্যা ও প্রথম আলো ডেইলি স্টারের হামলা নিয়েও। তার অবস্থান শনাক্ত হলে তারপরে তার গ্রেপ্তারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। বলেন ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে র্যাব। ভোট কেন্দ্রে পুলিশ আনসার থাকবে এবং স্ট্রাইকিং হিসাবে বা মোবাইল ডিউটি হিসাবে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড এরা দায়িত্ব পালন করবে। তো আমরাও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করব। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি জনবল এবার নির্বাচন কাজে নিযুক্ত হবে এবং আশা করি এবার এই নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় একজনকে গ্রেফতার এবং জড়িত অন্যান্যদের শনাক্তের প্রক্রিয়া চলমান বলেও জানায় সংস্থাটি। এই মামলাটি তদন্ত করতেছে আপনার মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এনইআইআর কার্যকরের প্রতিবাদ মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার। দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ব্যবসায়ীদের। এদিকে এনইআইআর বাস্তবায়নে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে বিটিআরসি। এনইআইআর চালুর প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রোববার সকাল 10:30টার দিকে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। যান চলাচল ব্যাহত হওয়ায় লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। পরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে আহত হন আন্দোলনকারী, পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মী সহ অনেকে। আটক করা হয় বেশ কয়েকজনকে। হুট করে একটা ফোনের জন্য আপনার 45% ট্যাক্স নির্ধারণ করে দেন, সেটা একদম অযৌক্তিক ভাই। এনইআইআর সিস্টেম যেটা আছে সম্পূর্ণটা ভুলে ভরা। নয় সেন্টিগ্রেডকেই শুধু সীমাবদ্ধ না রেখে সবাই যেন ট্যাক্স দিয়ে বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারে। পরে মোতালেব প্লাজায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ধৈর্য ধরার আহ্বান জানায় প্রশাসন। তবে দাবি না মানা পর্যন্ত সহনীয় পর্যায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা। আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। আর স্টকলট বৈধ হবে, যদি স্টকলট থাকে সেগুলো কি হবে? বৈধ হবে। এদিকে সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবন পরিদর্শনে গিয়ে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানান এনইআইআর সিস্টেম চালু থাকলেও আগামী 3 মাস কোনো হ্যান্ডসেট ব্লক হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে। এদিকে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এনইআইআর বাস্তবায়নে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানায় বিটিআরসি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চলতি বছরই বাড়ছে তৈরি পোশাক সহ 13 খাতের মজুরি। বাজার বাস্তবতায় খুশি শ্রমিক প্রতিনিধিরা। শ্রম অসন্তোষ এড়াতে বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট পদ্ধতি বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে এক তরুণের কবজি ক্ষতবিক্ষত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে ইউনিয়ন বুধাইরহাট বাজার এলাকায় কুদ্দুস ব্যাপারীর সমর্থক মান্নান ব্যাপারী এবং জলিল মাদব্বরের সমর্থক নাসির ব্যাপারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময়
শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ককটেলের আঘাতে জাবেদ শেখ নামে এক তরুণের বাম হাতের কবজি ক্ষত বিক্ষত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমার টহল ডিউটি পরিবর্তনের ঠিক মাঝখানে অল্প একটু সময়ের মধ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে হয়তোবা দুইটা গ্রুপ দুই দিক থেকে এসে অনেকগুলা ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে ঘটায়। তো আমরা আসার পরে এই ঘটনা আমরা নিবারণ করতে পেরেছি। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীর সিন্ডিকেটের কাছে প্রশ্নপত্র কিনে চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে 903 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গাড়ি চালক আবেদ আলী পিএসসির প্রশ্নপত্র বিক্রি করে মালিক হয়েছেন অঢেল টাকার। অভিযোগ রয়েছে তার প্রশ্নফাঁস সিন্ডিকেটের মাধ্যমে বিসিএস ক্যাডার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়েছেন অনেকে। এসব অভিযোগের অনুসন্ধান করে আসছে দুদক। এবার সংস্থাটির জালে ফাঁসছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। তার বিরুদ্ধে অভিযোগ আবেদ আলী সিন্ডিকেটের কাছে প্রশ্ন কিনে ক্যাডার হওয়ার। অনুসন্ধানে নেমে আদালতের মাধ্যমে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। জাকারিয়া রহমান জিকু অতিরিক্ত পুলিশ সুপার আসামি সৈয়দ আবেদ আলী জীবন পিএসসি প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিং এর অভিযোগ আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে ন্যাশনাল ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি নিয়ে একের পর এক মামলা করছে দুদক। এবার ভুয়া কাগজপত্রে 903 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিকদার গ্রুপের রণহক শিকদার ও পারভিন হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদও রয়েছেন। ঋণ অনুমোদন, উত্তোলন এবং নগদে পে অর্ডার এবং ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে অভিযোগ প্রমাণিত হয়, মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 30 কোটি টাকা আত্মসাতের মামলায় পিকে হালদার সহ 18 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুদক। পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 36 জনের বিরুদ্ধে 25 কোটি টাকা আত্মসাতের মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। এলপি গ্যাসের জন্য গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এমন নৈরাজ্যের মধ্যেই দাম বাড়লো আরেক দফা। 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে বেঁধে দেয়া দামেও গ্রাহক গ্যাস পাবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না সংস্থাটির চেয়ারম্যান। গত কয়েকদিন ধরে এলপি গ্যাস নিয়ে দেশ জুড়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। অনেক জায়গায় বেঁধে দেয়া দামের প্রায় দ্বিগুণ টাকায়ও মিলছে না এলপি গ্যাস। সংকটের অজুহাতে 12 কেজি সিলিন্ডারের জন্য গ্রাহকের কাছে হাঁকা হচ্ছে 1800 থেকে 2400 টাকা পর্যন্ত। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায় রাতারাতি। 2200 টাকা বোতল কিনো, ঘর ভাড়া যখন খাওয়ান, এটা অনেক সমস্যা না, অনেক কষ্ট হয়ে যায়। কালে তো পাগুই করিনি। কেউ যে এটা দেখবো বা তদারকি করবো এরকম কেউ নাই। 10 থেকে 15 দিন আগে 1250 টাকা ছিল, হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল। গতকাল রাতে আমি গ্যাস কিনতে আসছি, তারা চাচ্ছে 2000 টাকা। আজকে আমি জিজ্ঞাসা করে এলাম, বলছে 2100 টাকা নিচে দেওয়া যাবে না। বাজারে এমন অস্থিরতার মধ্যে রোববার এলপিজির আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়ালো নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। 53 টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। তবে বেঁধে দেয়া এই দামে বাজারে এলপি গ্যাস পাওয়ার নিশ্চয়তা দিতে পারলেন না খোদ বিইআরসি চেয়ারম্যান। গ্রাহক পর্যায়ে এই দামে পাবে এটা নিশ্চয়তা আমরা দিতে পারবো না, কিন্তু আমরা যে দামটা নির্ধারণ করি এটা হলো যেটা যারা উৎপাদনকারী বটলার্স তারা যে দামে আমদানি করেন, তাদের যে পরিবহন মূল্য, তাদের যে এক্সচেঞ্জ রেট, এ সকল হিসাব করে আমরা দামটা নির্ধারণ করি। আমরা নিঃসন্দেহে তাদের খরচের চেয়ে কম নির্ধারণ করি না। বিইআরসি চেয়ারম্যান জানালেন, উৎপাদক পর্যায়ে দাম বেশি রাখার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বলা হয়েছে বাজারে নজরদারি বাড়াতে।
এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে 3 ব্যবসায়ীকে 2 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে সদর উপজেলার করটিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। বিভিন্ন গ্যাসের দোকান ও ডিপো পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় 3 ব্যবসায়ীকে। অভিযানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়বে না। মজুদ 20,27,420 টন। আমন সংগ্রহ অভিযান চলমান আছে। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। পুরো ফসল যদি ভালো হয় তাহলে আমরা এই বছরটা আল্লাহর রহমতে নিরাপদে কাটাতে পারবো। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না। অবশেষে বরিশালে পিএসএ প্ল্যান্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিটা বাদ দিয়ে দ্বিগুণ দামে বেসরকারি খাত থেকে অক্সিজেন কেনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরই জেলার সিভিল সার্জন সরকারি অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেন। অপূর্বপুর রিপোর্ট। উৎপাদন ও সরবরাহের উদ্দেশ্যে সিলিন্ডারে রিফিল করা হচ্ছে অক্সিজেন। বরিশালের পিএসএ অক্সিজেন প্লান্টটিতে কর্মব্যস্ততা হঠাৎ করেই বেড়ে গেছে। বরিশাল সদর হাসপাতাল চত্বরে সরকারের নির্মিত অক্সিজেন প্লান্টটি 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা পূরণ করাও সম্ভব। তবে সক্ষমতা থাকতেও এটি অকার্যকর করে রাখার অভিযোগ ওঠে। যেখানে সরকারের অক্সিজেন প্লান্টে উৎপাদন খরচ মাত্র 2.5 টাকা, সেখানে বেসরকারি খাত থেকে 45 টাকায় কেনা হয় অক্সিজেন। অনিয়ম নিয়ে গত 24শে নভেম্বর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। পরে 14ই ডিসেম্বর এক লিখিত চিঠিতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। ঘন্টায় প্রায় 60,000 লিটার পরিমাণ অক্সিজেন আমরা উৎপাদন করতাম, কিন্তু এখানে ব্যবহার হতো 2,000 লিটার। আমরা এইটুকু কাজ করে বসে থাকতাম। আমাদের এই প্ল্যান দীর্ঘদিন যাবৎ কার্যত অচল ছিল। সিভিল সার্জন স্যারের উদ্যোগে আমরা বরিশালের উপজেলাগুলোয় সরবরাহ করার জন্য আগাচ্ছি সামনে। সরকারের অক্সিজেন প্লান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে বেশি দামে কেনার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। আমরা যদি এই প্লান্ট দিয়ে অন্যান্য হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে পারি, একদিকে রোগী যেমন উপকৃত হবে, তেমনি দেশের অর্থনৈতিকটাও আমরা কিছুটা হলেও সেভ করতে পারব। কেবল 2023-24 অর্থবছরই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার 9 সরকারি হাসপাতাল 2,41,813 লিটার অক্সিজেনের জন্য খরচ করে 1,10,00,000 টাকা। বেসরকারি খাত থেকে লিটার প্রতি দর পড়ে সেখানে 45 টাকা। আর সরকারের প্ল্যান্ট থেকে অক্সিজেন নিলে সর্বোচ্চ দর পড়ত 20 টাকায়, বলছেন অক্সিজেন উৎপাদনকারীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 3 জন চিকিৎসক দিয়ে চলছে পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের অভিযোগ, সব পদে জনবল সংকটের পাশাপাশি রয়েছে ঔষধের অপ্রতুলতা, এমনকি হয় না বেশিরভাগ পরীক্ষাও। এতে রোগীদের ভোগান্তির পাশাপাশি হিমশিম অবস্থা কর্মকর্তাদের। তবে শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। 1997 সালে প্রতিষ্ঠার পর 1998 সালে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয় পটুয়াখালী দুমকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে। বর্তমানে হাসপাতালটিতে 22 জন চিকিৎসকের জায়গায় কর্মরত মাত্র 3 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 60টি পদের বিপরীতে কর্মরত মাত্র 22 জন। হয় না কোনো অপারেশন, বন্ধ বেশিরভাগ পরীক্ষা।
এ কারণে রোগীদের বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। চাহিদা মতো মিলছে না ওষুধ, পাশাপাশি অপরিচ্ছন্নতারও অভিযোগ রোগীদের। দুমকি হসপিটালে আমরা বড় ধরনের কোনো চিকিৎসা পাই না। আমাদের বড় ধরনের চিকিৎসা নিতে হলে পটুয়াখালী সদর হাসপাতাল দেখতে হবে। আমরা গরিব মানুষ, যদি সরকারি হাসপাতালে যদি সরকারি সেবাই না পাই, তাহলে সরকারি হাসপাতাল দিয়ে কি দরকার? আর একটা টিসে 5,000 1,000 টাকা চাই, তো মুই টিসি করাম না, আল্লাহ মারলে মারুক। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। আমাদের এখানে নতুন কোনো জনবল আসলে আর কোনো নিয়োগ হয়নি, যে জন্য আমাদের যে পরিমাণ স্ট্রাকচার দাঁড় করানো, কিন্তু সে পরিমাণ আমাদের আসলে জনবল নাই। অবশ্য শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। সময়ের ভিতরেই এই কাজটা আবার যেহেতু 1.5 বছরের মতো বন্ধ ছিল, ওটা আবার নতুন করে শুরু হচ্ছে। 2 নম্বর হচ্ছে জনবল সংকটেও আমরা আসলে প্রচণ্ড ভুগছি। আপনারা জানেন যে ডাক্তারের প্রচণ্ড সংকট, এর নিয়োগের জন্য এবং এনাদের প্রদানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। 2008 সালে হাসপাতালটি 31 শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ঢাকায় চালু হচ্ছে আশার আলো স্কুল ঢাকা। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে রোববার সকালে রাজধানীর খিলক্ষেতে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী নাদিয়া সুলতানা। ঢাকা নৌ অঞ্চলের সামরিক বেসামরিক ব্যক্তি, বিভিন্ন মন্ত্রণালয় ও দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, সহানুভূতি পেলে এই শিশুদের ভিন্নতা রূপ নিতে পারে শক্তিতে, আর বিশেষ শিশুদের প্রতি বিনিয়োগ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। বিশেষ শিশুদের শিক্ষায় বিনিয়োগ শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, বরং জাতির ভবিষ্যতের জন্য এটি একটি অনন্য পদক্ষেপ, যা এই শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করে রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরের ভূমিকা রাখে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বাইরে নয়, তারা আমাদের সন্তান, আমাদের আগামী দিন। তাদের ভিন্নতা দুর্বলতা নয়, সঠিক যত্ন, শিক্ষা ও সহানুভূতির উভতিতে এই ভিন্নতাই হয়ে ওঠে তার শক্তি। পৌষের শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশায় ঢাকা চারপাশ। রোববার ভোরে রাজধানী ছিল ঘন কুয়াশায় মোড়ানো। সকাল 10টার দিকে সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ে জনজীবন। রাজধানীর তাপমাত্রা নামে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে ঘর থেকে বের হতে না চাইলেও জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় কর্মজীবীদের। কাস্টমার আসছে না, বেচে কিনে দিয়া হইতাছে, শীতে কাঁপায় আনতেছে, ঠান্ডা এমনি আমার শ্বাসকষ্ট, কি করবো, পেটেরও অভাবে করতে হইতাছে। এখন পেট আছে না, খাইতে হইব না, চলাফেরার সমস্যা না। বর্তমানে তো শীতের আবহাওয়াটা খুব তীব্র মানের, বৃদ্ধ মানুষদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। সকালে এই কুয়াশা আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ভার্সিটি যাওয়ার সময় সকাল 8টা বাজে ক্লাস থাকে, সো মানে উঠতে খুবই কষ্ট হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিদ্যমান যে তাপমাত্রার অবনমন, আগামী 24 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং আজকের দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে 5 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ক্রমাগতভাবে আস্তে আস্তে একটু কমতে পারে। চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শৈত্যপ্রবাহ 1 থেকে 2টি এই মাসে সংঘটিত হতে পারে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় ঢেকে গেছে সড়ক ও জনপদ। কনকনে ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে স্বাভাবিক জীবনে।
সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, অনেক এলাকায় তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ভোর 6টা থেকে আগের 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। লোকজন ঘরবন্দি, খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘরের থেকে বাইরে বের হয় না। তীব্র শীতের ফলে জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়ছে। হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের পোশাক পরেও আসলে শীত নিবারণ হচ্ছে না এমনটি অবস্থা। শীতে ঠান্ডার জন্য কাজ বন্ধ রাখতে হয়, এ কারণে আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়। গেলে কষা খেতে কিছু দেখা যায় না, রাস্তাঘাটে একদম ভয়াবহ অবস্থা দেখা যায়। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় ভর্তি রয়েছে কয়েক গুণ বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। এর মধ্যে রংপুর মেডিকেলে গত 2 সপ্তাহে 16 জন রোগী শীতজনিত বিভিন্ন রোগে মারা গেছেন। যেহেতু জনবল স্বল্পতা আছে, স্থানও স্বল্পতা আছে, সেই স্বল্প স্থানে অতিসংখ্যক জনবল আরও দিয়ে আমরা রোগীগুলোকে যাতে পুরোপুরিভাবে চিকিৎসা দিতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পৌষের হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম এবং গোপালগঞ্জে জয়ন্ত শেরালি। সরাসরি শুরুতে যাচ্ছি বিপ্লবের কাছে। বিপ্লব, উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার সাথে কিন্তু গাইবান্ধায় কনকনে শীত অনুভূত হচ্ছে। গেল 1 সপ্তাহের অধিক সময় ধরে চলা শীতে কিন্তু এই অঞ্চলের মানুষ একেবারে জুবুথুবু হয়ে পড়েছে। আমি যদি বলি যে একেবারেই প্রায় 1 সপ্তাহের অধিক সময় থেকে কিন্তু এই এলাকায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সাথে কিন্তু একেবারে যে হিমেল হাওয়া, সেই হাওয়া কিন্তু সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত একটি কম থাকলেও কিন্তু বিকেলের পর থেকে পরদিন দুপুর গড়িয়ে কিন্তু একেবারে গভীর শীত অনুভূত হচ্ছে। এই শীতের কারণে কিন্তু যে নদীবেষ্টিত যে এই জেলা, সেই জেলার যে 5টি উপজেলা রয়েছে, সেই উপজেলার কিন্তু 165টি চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলের মানুষ কিন্তু একেবারে নিদারুণ কষ্টে রয়েছে। আমরা দেখছি যে এই শীত চলাকালীন সময় যে কর্মজীবী মানুষ, যে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না, তাদের যে নির্দিষ্ট কর্মস্থলে তারা যেতে পারছে না। স্বাভাবিক যে কাজকর্ম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে দিনের বেলাও কিন্তু যে রাস্তাগুলোতে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। প্রতি বছরের মতো আমরা দেখি যে শীতেলেই কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য, গরিব মানুষের জন্য, ছিন্নমূল মানুষের জন্য কিন্তু শীতবস্ত্র বিতরণের মতো সরকারিভাবে আমরা বিভিন্ন কর্মসূচি দেখি। যেহেতু এটি একটি নিম্ন অঞ্চল, একেবারেই মানে নিম্ন আয়ের মানুষের বসতি এইসব চর অঞ্চলে, এইসব গ্রাম অঞ্চলে, কিন্তু আমরা কিন্তু দেখি যে এবছর কিন্তু তেমন কোনো উদ্যোগ নেই। পাশাপাশি যেহেতু নির্বাচন চলছে, সে কারণে কিন্তু যারা ব্যক্তি উদ্যোগে যারা শীতবস্ত্র দিয়ে থাকেন, কম্বল দিয়ে থাকেন, তারাও কিন্তু তেমন দিচ্ছেন না। সব মিলে বলে যদি বলি যে সপ্তাহের অধিক সময় থেকে যে চলমান যে শীত, এই চলমান কনকনে শীতে কিন্তু এই এলাকার মানুষ একেবারে জুবুথুবু হয়ে পড়েছে। আমরা এখন যাব গোপালগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জয়ন্ত শিরালি, শুনবো সেখানকার শীতের খবর। শুরুতেই জানিয়ে রাখি, গোপালগঞ্জে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে আজ কিন্তু তাপমাত্রা খানিকটা কমেছে, যার কারণে শীতের যে প্রকোপ সেটিও বেড়েছে। আমরা সকালে ভোরে দেখেছি যে রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা। অন্য দিনের তুলনায় আলো কিন্তু এখনো ফুটে ওঠেনি। অন্যদিন এই সময়ে দেখেছি যে মোটামুটি আলো দেখা গিয়েছে, কিন্তু এখনো কিন্তু আজ অন্ধকারাচ্ছন্ন যে ভাব, সেই অন্ধকারাচ্ছন্ন ভাবটি কিন্তু কাটেনি। বেলা বাড়ার সাথে সাথে দেখছি যে কুয়াশাও কিন্তু বেড়েছে। আর সকাল থেকে আমরা আরো যেটাই লক্ষ্য করেছি যে রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা। লোকজন ঘর থেকে বের হচ্ছেন না প্রচন্ড শীতের কারণে। এদিকে যে উত্তরের হিমেল হাওয়া, সেই হাওয়ায় কিন্তু একেবারে হাড় কাঁপুনি যে শীত, সেই শীত কিন্তু অনুভূত হচ্ছে। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলেও কিন্তু শীতের যে অনুভূতি, সেই অনুভূতিটা আমরা বেশি দেখতে পাচ্ছি। এছাড়া যে গোপালগঞ্জে বেশ কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেই শৈত্যপ্রবাহ কিন্তু না থাকলেও আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন
যে আগামী 3-4 দিনের মধ্যে এই তাপমাত্রা আরো কমে এই শৈত্যপ্রবাহটা আবারও ফিরে আসতে পারে। এছাড়া আমি যদি একটু বলি যে ছিন্নমূল খেটে খাওয়া যে মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছেন কাজের খোঁজে, কিন্তু এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে তাদের এই ঘর থেকে বের হওয়া এক ধরনের কষ্টের বিষয়। এছাড়া আমি যদি আরেকটু বলি যে এই সময়ে কিন্তু বোরো ধান রোপণের ভরা মৌসুম চলছে। এই সময়ে কৃষকেরা সকাল থেকেই কিন্তু মাঠে গিয়ে ধান রোপণের যে কাজ এবং রবি শস্যের যে পরিচর্যা সেটি কিন্তু তারা করে থাকেন, কিন্তু এই প্রচন্ড শীতের কারণে, শীত এবং কুয়াশার কারণে তারা কিন্তু জমিতে গিয়ে এই কাজগুলো তারা করতে পারছে না। এর ফলে বোরো ধান রোপণের যে খানিকটা দেরি হয়ে যাচ্ছে সেটি কিন্তু কৃষকরা বলছেন। এছাড়া রবি ফসলের যে পরিচর্যা সেই পরিচর্যাও কিন্তু তারা করতে পারছে না। সকালে আমরা ঢাকা খুলনা মহাসড়কে দেখেছি যে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার কারণে যানবাহন একেবারে ধীর গতিতে চলাচল করছেন। চালকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই গোপালগঞ্জের যে মহাসড়ক রয়েছে 65 কিলোমিটার, এই 65 কিলোমিটারের বেশ কয়েকটি স্থানে কুয়াশা বিরাজ করে, যার কারণে কিন্তু একেবারে খুব সাবধানে যানবাহন চলাচল করতে হয়। তো যার কারণে তারা এই দুর্ঘটনা এড়াতে খুব সাবধানেই যানবাহন চলাচল করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো গোপালগঞ্জ থেকে এই ছিল আমার কাছে আজকের আবহাওয়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ এবং তার আগে গাইবান্ধা থেকে। চলতি বছরই বাড়বে তৈরি পোশাক, চা বাগান, বেসরকারি পাটকল সহ 13 খাতের মজুরি। উচ্চমূল্যের বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করেন শ্রমিক প্রতিনিধিরা। তবে মজুরি কাঠামো নিয়ে শ্রম অসন্তোষ এড়াতে সুনির্দিষ্ট পদ্ধতি চায় মালিকপক্ষ। বাড়তি ব্যয়ের চাপ কমাতে ক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্যের ন্যায্য মূল্যে উদ্যোক্তারা যাতে পান তা নিশ্চিতের শ্রমিকদেরও এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল বছর নভেম্বরে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে 5 বছরের পরিবর্তে 3 বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ 2023 সালের 1 ডিসেম্বর তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ 13 খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে বা চলতি বছর পূর্ণ হবে। সে হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে, তো সেইটার সময় আমাদের মজুরিটা যে 3 বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে মজুরি স্ট্রাকচারের মধ্যে অনেক প্রবলেম আছে এবং সেটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে 65% বেসিক থেকে এখন কিন্তু 51% চলে আসছে। যদিও নতুন অধ্যাদেশের বেশ কিছু বিধান প্রত্যাখ্যান করেছেন শিল্প উদ্যোক্তারা, তবে 3 বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই তাদের। এক্ষেত্রে মজুরি নির্ধারণে সুনির্দিষ্ট পদ্ধতি চান তারা। প্রতি 5 বছর পরে যেই একটা অশান্তির সৃষ্টি হয়, একটা শ্রম অসন্তোষের তৈরি হয় এবং বেশ অনেক দিন নেগোসিয়েশন করে আমাদের এই শ্রম অসন্তোষ থেকে দূরে চলে আসতে হয়। আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করে এবং এটা বায়ারদের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। বেতন বৃদ্ধির চাপ যেন উদ্যোক্তারা সহজে বহন করতে পারেন, সেজন্য পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের উদ্যোক্তারা যাতে 3 বছর পর পর মজুরি পুনর্বীক্ষণ করা হবে, এটা যাতে তারা দেওয়ার সক্ষমতা যাতে রাখতে পারেন, সেই জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা তাদেরকে দেওয়া দরকার সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে। এতগুলো যে সবুজ কারখানা আছে, কিন্তু দাম পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই সুবিধাগুলো পাচ্ছি না। এখন এই ট্রেড ইউনিয়নগুলো যদি তাদের ভয়েসটা রেজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে তখন দেখা যাবে কি যে একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হচ্ছে। এখন পর্যন্ত 42টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করে আসছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন আইন হওয়ার পর আরও 17 খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণের কাজ চলমান রয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। উপকূলে বাঁধ না থাকায় ঘরবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। এখন সেই বাঁধ নির্মাণ প্রকল্পের কারণে ঘরবাড়ি হারাতে বসেছে
ভোলার 2 শতাধিক জেলে পরিবার। পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্পে পুনর্বাসন সহায়তা না থাকায় দিশেহারা ভুক্তভোগীরা। ক্ষতিপূরণের বরাদ্দ না থাকায় নির্বিকার কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ক্যামেরায় নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ঘরের মধ্যে ফেলা হচ্ছে বালু, বেড়িবাঁধ নির্মাণের কাজে হাতছাড়া হচ্ছে নিজের ভিটেমাটি। অসহায় চোখে উদ্বাস্তু হওয়ার আতঙ্ক। ভোলার তজুমুদ্দিনের জেলেপল্লীর 2 শতাধিক পরিবার জানে না কোথায় হবে বাসস্থান। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়েছিলেন দালালকান্দি গ্রামের মাইনুর বিবি। 7 বছর আগে সুইলিজ গেট এলাকায় 2% জমির উপর ঘর তুলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে এবার ঘরের জমিটুকু পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মধ্যে পড়ায় আশ্রয়হীন হওয়ার আতঙ্কে দিশেহারা মাইনুর বিবি। মরতে মরতে আর আঙ্গ কোনো মরণের কোনো ইয়া না। আমরা এই ভাঙ্গার পরে আমরা একটা কোনো থাউন না যাগুন আমরা গাঙ্গে ফারি জাপ দিতাম, আর নলে আমরা ফারি বেকু যে মাটি হালাইবে বেকুর তলা আমরা হুই থাকতাম, আর কোনো উপায় নেই আঙ্গ। মাইনুর বিবির মতো একই অবস্থা চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি, কাজীকান্দি ও ভুয়াকান্দির জেলেপল্লীর পরিবারগুলোর। 2018 সালেও বাঁধ নির্মাণের জন্য ঘরবাড়ি সরাতে হয়েছিল তাদের। এবারও কোনো ধরনের পুনর্বাসন সহায়তা ছাড়াই তাদের বাড়িঘরের উপর দিয়ে নতুন বাঁধ নির্মাণ শুরু হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে নদীর পাড়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আবেদন করেছে সংশ্লিষ্ট দপ্তরেও। জায়গা দেই না দেখে, ঘর সারি না দেখে আমাকে ঘর দুয়ার ভাঙ্গা লাইতে আছে, আমাকে এনতে উড়িয়ে দিতেছে। আমরা যাবো কই? এখন আমরা নিরুপায় অসময় মানুষ, আমরা এখন কই যাবো? আমরা বেরিয়ে চাই ফুক ছেড়ে দিন হোক, আর নইলে মানুষের ক্ষতিপূরণ দেখ। যদি বেরি পশ্চিম দিয়ে নেয় তাহলে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, আর না হয় আমাদের লাশের উপর দিয়ে বেরিয়ে নিতে হবে। পুনর্বাসন করতে হবে। এদিকে এলাকাবাসীর বাধার মুখে এগুচ্ছে না বাঁধ নির্মাণ। ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণের কোনো বরাদ্দ না থাকলেও তাদের সহায়তা করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা আপাতত বলতেছে যে কাজটা বন্ধ রাখতে, আমরা বন্ধ রাখছি, কিন্তু আমাদের বাকি যে কাজগুলো চলমান আছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তাদের আসলে কতটুকু সহযোগিতা করতে পারবে তারা এই বিষয়টা একটু দেখতেছেন, কারণ যেহেতু প্রকল্পের আওতায় কোনো তাদের পুনর্বাসনের কোনো সংস্থান নেই, তাদের সাথে সমন্বয় করে আমরা বিষয়টা আসলে সমাধানের চেষ্টা করতেছি। উপকূলে বাঁধ নির্মাণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তজুমুদ্দিনে 6.2 কিলোমিটার বাঁধ, 2টি পানি নিষ্কাশন অবকাঠামো ও নদীর তীরে প্রায় 2 লাখ ব্লক স্থাপন করা হবে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘদিন সংস্কার হয়নি পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা সড়কের। 2401 বছর মেয়াদী সংস্কার প্রকল্পের কার্যাদেশ হলেও তা আর আলোর মুখ দেখেনি। এই অবস্থায় ভাঙা সড়কে চলাচলে ভোগান্তিতে 5টি ইউনিয়নের বাসিন্দারা। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ থাকায় কাজ বন্ধ রয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুষ্ক মৌসুমে ধুলায় ছেয়ে গেছে চারদিক, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের। সমস্যা সমাধানে 2024 সালে সংস্কারের কার্যাদেশ হয়, যার দায়িত্ব পায় মেসাস ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের জুন থেকে 2025 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোনো কাজই শুরু হয়নি। এদিকে ভাঙা সড়কে চলাচল করে ভোগান্তিতে 5টি ইউনিয়নের বাসিন্দারা। এরকম রাস্তা মনে কোনো দেখিনি, বাংলাদেশে প্রথম দেখলাম এরকম বাজে একটা রাস্তা। অসুস্থ রোগী নিয়ে যাইতে খুবই সমস্যা। এই রাস্তার এমন একটা বিহাল দশা, কোনো অ্যাম্বুলেন্স যদি খবর দেওয়া হয় আমাদের এই রাস্তায় আসে না। যতদিন আছি ভোগান্তিতেই থাকা লাগবে, কারণ এরা এই 17 কিলো রাস্তায় কেউ খেয়াল করে না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিডির কোনো কর্মকর্তা। তবে উপজেলা প্রশাসক বলছে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ থাকায় কাজ বন্ধ রয়েছে। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে। প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। নাজিরপুর বৈঠাকাটা সড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছিল প্রায় 44 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ মনির। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। শহর থেকে গ্রাম, হাটবাজার কিংবা চায়ের আড্ডা, সবখানেই এখন ভোটের প্রসঙ্গ।
প্রার্থীদের নিয়েই চলছে ভোটারদের নানা হিসেব নিকেশ। ময়মনসিংহের নানা সমস্যা, সংকট আর সম্ভাবনা নিয়ে চলছে আলাপ আলোচনা। উন্নয়ন, কর্মসংস্থান আর নাগরিক সেবার মানোন্নয়নে আগামীর সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা স্থানীয়দের। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনার কথাই শুনতে চান ভোটাররা। চায়ের আড্ডায় ময়মনসিংহবাসীর সেই প্রত্যাশার কথা তুলে ধরেছেন ওবায়দুল হক। ক্যামেরায় ছিলেন গগন পণ্ডিত। আমি আছি ময়মনসিংহ ৪ সদর আসনের কাচারীঘাট এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেয়া ভোটারদের প্রত্যাশার কথা জানবো। ওনারা যেন জনবান্ধব হয়, আমাদের প্রত্যাশা এটা থাকবে। মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বেকার সমস্যা লাঘবের জন্য প্রতিটি জনপ্রতিনিধি কাজ করবেন, তাহলে এই দেশটি এগিয়ে যাবে। তাদের কাছে প্রত্যাশা থাকবে তাদের যাতে নির্বাচনের পরবর্তীতেও তারা যে দেশের এবং দেশের মানুষের জন্য তাদের যে কমিটমেন্টগুলো আগে বলে থাকে সেগুলো বাস্তবায়ন করবে। ওনাদের দরজা যেন সর্বস্তরের মানুষের জন্য সব সময় খোলা থাকে। আমরা যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু ভালোবাসার অভাব, তাদের ক্ষুধার অভাব, তাদের যে ভালোবাসার ক্ষুধা, এটা আমরা একটু চাই। সো সেই জায়গা থেকে একটু সুযোগ সুবিধা দিলে আমরা হ্যাপি। ওনারা যেন এই যে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ, ওনাদের কথা যেন শোনেন। ভোটের লোভে পড়ে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় সিলেটে জামিনে মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানের নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার সহ কয়েকটি দাবি তুলে ধরেন। জুলাই অভ্যুত্থানে যেসব থানা এলাকায় ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন সেসব থানার তৎকালীন ওসিদের তালিকা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি এসপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। এই তালিকা করার পর তাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানান রিফাত রশিদ। অপচেষ্টা কিন্তু তারা চালিয়েছিল। আমরা আজ দেখতে পাই যে আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটের লোভে পড়ে তারা এই ধরনের জুলাইকে ভুলে গিয়ে এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তারা তো অনেক বড় বড় নেতা হয়েছে। জুলাই বিপ্লবীদের ঘাড়ের উপর পাড়া দিয়েই তো তারা নেতা হয়েছে। আজকে যখন জুলাই বিপ্লবীদের উপর আঘাত হানা হয়, আমরা তাদেরকে রাজপথে দেখতে পাই না। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, নৌবাহিনীর টহলে নারী ও শিশু সহ 263 জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানব পাচার চক্রের 10 সদস্যকে। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। স্বপ্ন মালয়েশিয়া যাওয়ার, তাই তো বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি পেরিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা। সেন্ট মার্টিন দ্বীপের অদূরেই থেমে যায় সে যাত্রা। নৌবাহিনীর টহল জাহাজ স্বাধীনতার অভিযানে আটক হয় একটি কাঠের ট্রলার। এতে নারী, পুরুষ ও শিশুসহ 273 জন আটক হন। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই রোহিঙ্গা। তাদের সঙ্গে ছিল মানব পাচার চক্রের 10 জন সক্রিয় দালাল। নৌবাহিনী জানায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় 30 মাইল দক্ষিণ পশ্চিমে ট্রলারটির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। এ সময় সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। গত 2 দিন আগে আইসা দালালের দিয়া টেকনাফ দিয়ে উঠছি। উঠার পর এরা আমাদেরকে নিয়ে যায় এক বুড়ের মধ্যে নিয়ে যাওয়ার পর নৌবাহিনী আমাদেরকে গ্রেপ্তার করছে। বুড়ের ধরে যাবে অনেকদিন ধরে প্রোগ্রাম করছি, ইনশাল্লাহ আর গিয়ে হঠাৎ করে এর বিপর্যন্ত ওই আর ধরছে। সেন্ট মার্টিন থেকে ট্রলার যুগে রোববার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে নিয়ে আসা হয় ট্রলারটি। জব্দকৃত ট্রলার যাত্রী ও দালালদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে নৌবাহিনী। মালয়েশিয়া মানে কি ফসিলে দালালরে 3.5 লাখ টাকা করে দেওয়া করবে আর কি। 1.5 লাখ টাকা দিবা আর 1.5 লাখ টাকা দিবা 1.5 লাখ টাকা মাপ দিবা লাগে 1.5 লাখ টাকা দিয়ে তোর মালয়েশিয়া গুলি পাবে। আটককৃতদের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সুন্দরবনের করমজল এলাকা থেকে দুর্ঘটনা কবলিত একটি পর্যটক জাহাজ থেকে 44 জনকে উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানায় গত 1 জানুয়ারি পিরাটিস অব সুন্দরবন নামের একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে 44 জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার রাত 10:30টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করলে পর্যটকরা চিৎকার দিতে থাকেন। খবর পেয়ে কোস্টগার্ড বেস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল স্পিড বোট যোগে ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে। তাদের মধ্যে 2 জন চায়না নাগরিক ও বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। রাজধানীর ভাসানটেক ধামালকোট বস্তি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলিসহ সন্ত্রাসে অভিযুক্ত রবিউল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে এই অভিযান চালানো হয়। ভাসানটেক আর্মি ক্যাম্প জানায় উদ্ধারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল। বস্তি এলাকায় 1400 বাড়ির ওপর প্রভাব বিস্তার করে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করত। এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সহিংসতা, নাশকতা ও অরাজকতা সৃষ্টির ছক কষছিল। সেই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 3টি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শরীয়তপুরের ডামুড্যায় পল্লী চিকিৎসক ও বিকাশ এজেন্ট খোকন দাসকে ছুরিকাঘাত শেষে শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে। টাকা ছিনিয়ে নিতে অভিযুক্তরা তাকে হত্যা করে বলে জানিয়েছে র্যাব। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব 8-এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন। এর আগে শনিবার মধ্যরাতে কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দারকে। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয় খোকন দাসকে। হামলাকারীদের চিনে ফেললে তারা শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরে খোকনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শনিবার রাতেই শহরের শঙ্করপুর এলাকা থেকে নিহতের মেয়ের জামাই বাশেদ আলী পরশ ও একই এলাকার সাগরকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে। রোববার সকালে সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের অভিযোগ, রেলের টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শনিবার রাতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মারুফের উপর হামলা করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। পরে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বগুড়ায় কলেজ ক্যাম্পাসে মাদক সেবনে বাধা দেয়ায় এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে সদরের নুনগোলা ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। রেদওয়ান কলেজে প্রবেশের সময় বহিরাগত কয়েকজনকে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা রেদওয়ানকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। তার চিৎকারে এগিয়ে আসেন সহপাঠীরা। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা 3 জনকে আটক করে রাখে এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে, এমন করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প। মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানান রুবিও। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায়, ইইউ সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনগণের ইচ্ছার প্রতিফলনই হবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে, তবে রিয়াদ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। ইয়েমেনের হাদ্রামাউতের সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিলেন সেনা সদস্যরা। এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার আরব সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুকাল্লা পুনরুদ্ধার করেছে। এছাড়া এডেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সরকারি বাহিনী ও এসটিসির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতায় রূপ নিচ্ছে। স্থানীয় সময় রোববার যুদ্ধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দেশটির দক্ষিণাঞ্চলকে আলাদা করতে গণভোটের ডাক দিয়েছে। সংগঠনটির অভিযোগ, একসময় মিত্র সৌদি আরব তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি আরব সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তারা আরব সাগর উপকূলের বন্দর নগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। মুকাল্লা পুনরুদ্ধারের আগে সৌদি সমর্থিত বাহিনী হাদ্রামাউতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রদেশটি বিস্তীর্ণ মরুভূমি নিয়ে গঠিত এবং ইয়েমেনের অন্যতম বড় এলাকা। ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিয়েছেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা। স্থানীয় বাহিনী ও সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনীর মধ্যে সমন্বয়ের কথা তুলে ধরেন তারা। সরকার পক্ষ বলছে প্রদেশ ও পুরো অঞ্চলে নিরাপত্তায় এসব বাহিনী একসঙ্গে কাজ করছে। নেশন শিল্ড বাহিনী, হাদ্রামাউত প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলিট, এই তিনটি বাহিনী হাদ্রামাউত প্রদেশের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী ও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রয়েছে। বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদের সঙ্গে কয়েকটি ফ্লাইট চালু থাকায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সৌদি সমর্থিত সরকার ও ইউএই সমর্থিত এসটিসির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সরকার বলছে জরুরি অবস্থার আওতায় কিছু রুটে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং এসটিসি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে। আর এসটিসি দাবি করছে পূর্ব ঘোষণা ছাড়াই আরোপিত বিধিনিষেধই সংকটের কারণ। শিউলি রোজা, সময় সংবাদ। সিরিয়ায় ইসলামিক স্টেটের গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসে ব্যবহার করা হয়েছে গাইডেড বোমা। লন্ডনের ভাষ্য মতে আইএসের পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে সামরিক চাপ অব্যাহত রাখার স্পষ্ট বার্তা দিতেই এই অভিযান। এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি দামেস্ক। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সামরিক চাপ জোরদার করেছে পশ্চিমারা। রোববার সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএসের একটি ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারে যৌথ বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান ফরাসি যুদ্ধবিমান বাহিনীর সঙ্গে এই অভিযানে অংশ নেয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর কর্মকর্তারা নিশ্চিত হন সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় থাকা ওই স্থাপনাটি আইএস অস্ত্র ও বিস্ফোরক মজুদের জন্য ব্যবহার করছিল। গভীর রাতে চালানো হামলায় ভূগর্ভস্থ বাংকারে প্রবেশের একাধিক টানেল লক্ষ্য করে পেওয়ে 4 গাইডেড বোমা ব্যবহার করা হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলায় বেসামরিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে। টাইফুন FGR-4 যুদ্ধ বিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করে ভয়েজার ট্যাঙ্কার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই অভিযান প্রমাণ করে আইএস পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ লন্ডন। তিনি অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান। 2014 সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকে আইএস লক্ষ্য করে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে রয়্যাল এয়ার ফোর্স। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও সিরিয়া ও ইরাকে আইএসের 5 থেকে 7,000 যোদ্ধা সক্রিয় রয়েছে। গত নভেম্বরে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেয়। এই জোটের লক্ষ্য আইএসের অবশিষ্ট শক্তি নির্মূল করা। এই যৌথ বিমান হামলাকে আইএসের অবকাঠামো দুর্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির। টাইগারদের স্কোয়াড ঘোষণা। নাইজেরিয়ার নিগার অঙ্গরাজ্যের একটি বাজারে বন্দুকধারীর হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। এছাড়াও অপহরণ করা হয়েছে অনেককে। পুলিশ বলছে এই হামলা কয়েকটি গ্রামের আগের দিন শুরু হওয়া সহিংসতার অংশ। নাইজেরিয়ার নিগার অঙ্গরাজ্যের ডেমো গ্রামে কাসওয়ান্দাজি বাজারে স্থানীয় সময় শনিবার বিকেল 4:30টায় বন্দুকধারীরা দোকানে ঢুকে আগুন দেয় এবং খাদ্য সামগ্রী লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানান মোটর সাইকেলে এসে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলা শুক্রবার থেকে নিকটবর্তী গ্রাম এগওয়াড়া এবং বর্গুতে শুরু হওয়া ধারাবাহিক আক্রমণের অংশ বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে নাইজেরিয়ার সামরিক বাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জার্মানিতে তীব্র তুষার ঝড় শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিনে তুষারপাতের কবলে প্রায় কয়েকশো যানবাহন দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাতিল হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটের কয়েকশো ফ্লাইট, অচলাবস্থা রেলপথেও। এদিকে বার্লিনের দক্ষিণে নাশকতার কারণে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। কয়েকদিনের টানা তুষারপাতে স্থবির জার্মানির জনজীবন। সড়ক কিংবা রেলপথ সবখানেই 10 থেকে 50 সেন্টিমিটার তুষারে আবৃত। তুষারপাতের কারণে হামবুর্গ ও নর্থ রাইন ওয়েস্টফালেন সহ দেশটির কয়েকটি বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। এতে ভোগান্তির শিকার কয়েক লাখ যাত্রী। অচলাবস্থা বিরাজ করছে রেলপথেও। এদিকে বার্লিনের দক্ষিণে ছেলেনডর্ফে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার পুড়িয়ে দিয়েছে একদল দুষ্কৃতকারী। এই ঘটনায় বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নতুন বছরে ছুটি থাকায় অনেকেই আইস স্কেটিং করছেন পরিবার পরিজন নিয়ে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বাল্টিক সাগর থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েকদিন জার্মানি জুড়ে শীত জেঁকে বসতে পারে। পাশাপাশি তুষার ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বছরের শুরুতেই জার্মানি জুড়ে তীব্র তুষারপাত যেমন প্রকৃতি ও পরিবেশের জন্য স্বস্তির, তেমনি দেশটির সড়কে মহাসড়কে হাজারো যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হওয়া ছাড়াও বার্লিনের দক্ষিণে কমপক্ষে 2 লাখ মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যান্সেলর ম্যাটসের জন্য নতুন চ্যালেঞ্জ। এই বিপর্যয় দ্রুত কেটে যাবে এমনটাই প্রার্থনা সবার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ায় গেল বছর ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল টোকিও স্টক এক্সচেঞ্জে। নিক্কেই সূচক পার করে 50,000 পয়েন্টের মাইল ফলক। তবে বছরের শেষ কার্যদিবসের লেনদেনে জাপানের নিক্কেই সূচক নিম্নমুখী ছিল। গেল বছর কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ায় টোকিও স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। বিদায় বছরের 4 নভেম্বর সানে তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনে নিক্কেই সূচক 52,636 পয়েন্ট ইন্টারডে সর্বোচ্চ রেকর্ড করে। ওই সময়ে এক অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী জানান, বছরের প্রথমার্ধে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, শ্রমিক সংকট ও মার্কিন শুল্কসহ নানা কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। তবে শেষার্ধে জাপানি কোম্পানিগুলোর নীতি সহায়তা পাওয়ার পাশাপাশি স্থিতিস্থাপক হওয়ায় নিক্কেতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এতে ইতিহাসে প্রথমবারের মতো এই সূচক 50,000 পয়েন্টের মাইল ফলক অতিক্রম করে। তবে গেল বছরের শেষ কার্যদিবসের লেনদেনে জাপানের নিক্কেই সূচক নিম্নমুখী ছিল। গেল মঙ্গলবার বেঞ্চমার্ক নিক্কেই 225 সূচক 0.4% কমে 50,339 পয়েন্টে স্থির হয়। গেল বছর এই সূচক 26% বেড়েছে, যা 2023 সালের পর সর্বোচ্চ। আর অপর সূচক টপিক্সের পতন হয় 0.5%, এটি বেড়েছে 22%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটার হতে বেশ উৎসাহ উদ্দীপনা প্রবাসী বাংলাদেশিদের মাঝে। আফ্রিকার দেশগুলোতে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস হলেও নানা কারণে ভোটার হয়েছেন প্রায় 6,000। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটার নিবন্ধন করছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমায় এখনও নিবন্ধিত হচ্ছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন, সেজন্য আমরা প্রবাসীরাও ভোটার হতে পারতেছি। আমরা প্রবাসী যারা আছি আমরা সবসময় অবহেলিত থাকি, কিন্তু এবছর একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগে আমরা ভোট হইতে পারছি না, আমরা কোনো সমস্যা হয় না। প্রবাসীদের ভোটার হতে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন বিএনপি এবং জামাত ইসলামীর দক্ষিণ আফ্রিকার নেতাকর্মীরা। তবে এনআইডি কার্ড না থাকা এবং আবেদন গ্রহণে অ্যাপসের জটিলতায় নিবন্ধিত হতে পারছেন না অনেকেই। আগামী নির্বাচনে যে আমরা ভোট দিতে পারবো, সেই ভোট দেওয়ার যে প্রসেসটা, এটা খুবই ইজি এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রত্যেক প্রবাসী ভাইকে বলবো যে আপনারা নিজে নিবন্ধন করুন। আমরা বিদেশে থাকে যে বাংলাদেশে ভোট দিব, এটা আমাদের জন্য একটা বড় সুখবর। দেশে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
যেন খুব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়। ভোট সচেতনতার অভাব, কাজের ব্যস্ততা এবং এনআইডি কার্ড না থাকা সহ নানা কারণে নিবন্ধনের হার কম বলে জানান দেশটিতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এখানে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশেরই এনআইডি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, হয়তো অ্যাপসের আওতারভুক্ত না, অনেকের কাছে হয়তো স্মার্টফোন আছে বাট অ্যাপস ডাউনলোড করা নাই, বা মনে করছে এটা জটিল, আমি পরে করব। এই পরে করার জন্য করতে গিয়ে আর সময় পাচ্ছেন না, সময় শেষ হয়ে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে প্রায় 3 লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন প্রায় 8,000, যা মোট সংখ্যার 3%। এ সকল দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধিত হওয়ার শেষ সময় 5 জানুয়ারি। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।